এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানের নামে যারা নেতৃত্ব দিছে এরা যে মানে জামাত ইসলামের একটা অংশ, এটা তো এখন পরিষ্কার হচ্ছে। এদের স্লোগান, এদের চলন বলন সব কিছুই প্রমাণ করে ছাত্র শিবিরকে যেমন জামাত থেকে বিচ্ছিন্ন করা যায় না, তেমনি এনসিপির এই নেতাদেরকে জামাত থেকে বিচ্ছিন্ন করা যায় না। তো লক্ষ্য তো তাই, সেই দিকেই তারা যাচ্ছিল। এবং শেষ সময় তারা ওসমান হাদির মৃত্যুটাকে পুঁজি করে বাংলাদেশে একটা মানে লঙ্কাকাণ্ড বাজাতে চাচ্ছিল। নির্বাচনের 5 দিন আগে যমুনা ঘেরাওয়ের মধ্য দিয়ে আরও একটা তারা বিপ্লব সংগঠন করতে চাচ্ছিল। তার আগে তারা যেদিন লাশ আসে ওসমান হাদির লাশ, সেদিনও তাদের একটা অংশ জানাজা থেকে দৌড়ে গেছিল পার্লামেন্টের দিকে। এটা অনেকেই খেয়াল করেনি, ইউনূস সরকারও এটা চেপে গেছে। এবং সবাইকে মাধ্যমে বেশ আসছে পরিষ্কারভাবে যে পার্লামেন্টের দিকে যাচ্ছিল। কিন্তু এটা তো বড় ধরনের ঘটনা ছিল। এবং এটা তো যারা যাচ্ছিল এরা কারা এই মানে আয়োজন করলো, উদ্যোগ করলো, ওদের বিরুদ্ধে তো কোনো অভিযানও করা হলো না, তাই না? তারপরে যেদিন জানাজা, সেদিন বলা হলো সবাইকে জানাজা শেষ করে শাহবাগে জড়ো হইতে। তো জানাজাকে ঘিরেও ওসমান হাদি একটা তাদের ছিল, অস্ত্র ছিল, যে অস্ত্রটা তারা আরেকটা পাল্টা অভ্যুত্থান ঘটায়। তারা প্রেসিডেন্ট, সেনাপ্রধানকে অপসারণ চাচ্ছিল এবং পুরোপুরি করায়ত্ত আনতে চাচ্ছিল। এটার ধারণাটা হলো এই, জুলাই গণ অভ্যুত্থান আমরা এটা গণতান্ত্রিক একটা অভ্যুত্থান হিসেবে গণ্য করলেও এটার নেপথ্যে যারা ছিল আর একটা অংশ, তারা এটাকে ইসলামী বিপ্লব বা ইসলামের পক্ষের রেভলিউশন বলে মনে করে। তো তারা যখন কি ফাইনালি পারলো না, যখন কি ওই ধারায় নিতে পারলো না, তখন তাদের মনে হলো যে এখানে বড় বাধা হচ্ছে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। তো এই দুই প্রতিষ্ঠানকে তারা উৎখাত করার জন্য তারা নানা রকম গত 18 মাস চেষ্টা করলো, যার জন্য তাদের মুখে নির্বাচন নাই। অথচ 15টা বছর মানে মেজর পার্টিগুলো আন্দোলন করলো হচ্ছে নির্বাচনের জন্য। কিন্তু সেই অভ্যুত্থানের পর তারা কিন্তু নির্বাচনের দিকে গেল না কেন? তারা ওয়েট করতেছিল যে তারা তাদের পুরো নিয়ন্ত্রণে আসবে। কারণ আগে ছিল নেপথ্যে, এখন তারা প্রকাশ্যে একটা অভ্যুত্থান ঘটাতে যাচ্ছিল। আরেকটা জিনিস দেখেন, নেপালে অভ্যুত্থানকারীরা এখন নির্বাচনে জয়ী হয়ে তারা সরকার গঠনের পথে, হ্যাঁ, আর বাংলাদেশের এরা আশ্রয় নিল জামাতের কোলে। এতেই তো বোঝা যায় যে এদের আসলে নিশানা ছিল নিজেরা ক্ষমতা দখল করা বা অভ্যুত্থান করা, রাজনৈতিক দল করা, মানে ক্ষমতায় আসা, এটা লক্ষ্য না। আর একটা শক্তির হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া, সেটা হচ্ছে জামাত ইসলাম। তো জামাত ইসলামের নেতৃত্বে গণ অভ্যুত্থান হওয়া মানে কি? এগুলো তো পরিষ্কার যে একটা ইসলামিক দল যখন কি অভ্যুত্থান ঘটায় তখন সে তার নীতি আদর্শ বাস্তবায়ন করে। তো জামাতের নীতি আদর্শ কি? জামাতের নীতি আদর্শ হচ্ছে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করা। তো সেই দিকেই তো আসলে প্রবণতা ছিল সেই দিকে। কিন্তু বিএনপির মতন বড় শক্তি, অন্যান্য রাজনৈতিক শক্তি, তারা যেহেতু এর পক্ষে যায়নি, পশ্চিমা দেশগুলো, তারপরে সেনাবাহিনী, এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো মানে ওই পক্ষে না যাওয়াতে পুরো তাদের পরিকল্পনাটা ভেস্তে গেছে। ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। আপনার কাছে আবার ফিরে আসবো আরেকটি প্রশ্ন নিয়ে। 91 সালের পর জাতীয় পার্টির ফলাফল, ভোটের ফলে বড় বিপর্যয় হয়েছে এবং সংসদ থেকে ছিটকে পড়েছে দলটি। 15 বছর আওয়ামী লীগের যে লেজুর বৃত্তির কারণে এই ফলাফল বিপর্যয়, নাকি অন্য কিছু, আপনি কিভাবে দেখেন? না, এটা তো জাতীয় পার্টির তো ক্ষতি তো নিঃসন্দেহে একটা জাতীয় পার্টি নিজেই করছে। কারণ বিরোধী দল হিসেবে যেভাবে তাদের গত 15 বছরের ভূমিকা থাকার কথা ছিল, সেই ভূমিকাটা কিন্তু আমরা দেখতে পাইনি। ফলে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে এক দলই মনে করছে, আর বিরোধী দল কিন্তু যারা রাজপথে ছিল তাদেরকে বিরোধী দল মনে করছে। আওয়ামী লীগের বক্তৃতার সময় তারা বারবার টার্গেট করছে কিন্তু বিএনপিকে, জামাতকে, জাতীয় পার্টির নামটা আসেনি। তো এই আপোষকামিতা জাতীয় পার্টিকে নিঃসন্দেহে ক্ষতি করছে। আজকে জাতীয় পার্টি যে আন্দোলন সংগ্রামটা করছে, সেই সংগ্রামটা যদি তাদের ওই সময়ও থাকতো, কিন্তু দেখা গেছে তাদের বারে বারে ওই সরকারের সাথে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করা, সরকার করা, এই ট্রেন্ড ছিল, প্রবণতা ছিল। এই প্রবণতা জাতীয় পার্টিকে অনেকখানি পিছিয়ে দিচ্ছে, অনেকখানি মানে যথেষ্ট পিছিয়ে দিচ্ছে। যার কারণে
এবারের নির্বাচনের সময় এসে তারা আর কার্যকরীভাবে ওই অবস্থায় দাঁড়াতে পারেনি, কারণ মানুষ আর আলাদাভাবে জাতীয় পার্টিকে নিয়ে খুঁজে চিন্তা পায়নি। করেনি।